স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বনফুলের লেখা, বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলোবাবু গল্পটি। বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের ইতিহাসে এক বিশিষ্ট নাম এবং তিনি লেখক বা সাহিত্যিক হলেও উনি ছিলেন একজন ডাক্তার। পেশাগত দিক থেকে উনি ছিলেন একজন ডাক্তার। তাই উনি জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানুষের সংস্পর্শে এসেছেন এবং তাদের সেই ঘটনাবহুল জীবন তার লেখায় প্রভাব বিস্তার করেছেন। এবং 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই বিহারের পূর্ণিয়া জেলায় মণিহারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যচরণ মুখোপাধ্যায়, তিনিও পেশায় একজন চিকিৎসক ছিলেন। তার মাতার নাম মৃণালিনী দেবী। উনি প্রাইমারি স্কুলের পড়া শেষ করে 1994 খ্রিস্টাব্দে বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাই স্কুলে ভর্তি হন। সেখান থেকে তিনি ম্যাট্রিকুলেশনে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তারপর হাজারিবাগের কলম্বাস কলেজ থেকে ICS পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করেন। এরপর তিনি ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে 2 বছর পড়াশোনা করার পর 1927 খ্রিস্টাব্দে পাটনা মেডিকেল কলেজ থেকে MBBS পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এরপর তিনি দীর্ঘ 40 বছর তিনি ভাগলপুরের চিকিৎসক রূপে মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। উনি চিকিৎসক, ডাক্তার হিসাবে সুপ্রতিষ্ঠিত হলেও বা প্রসিদ্ধ হলেও ওনার মনে কিন্তু মানুষের এই ঘটনাবহুল জীবন, বিভিন্ন মানুষের চরিত্র তার মনে রেখাপাত করত এবং তিনি তার বিভিন্ন ছোট গল্প উপন্যাসে সেই মানুষের জটিল মনস্তত্ত্ব নিয়ে, চরিত্র নিয়ে উনি নাড়াচাড়া করেছেন। তিনি বিভিন্ন উপন্যাস রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো অগ্নিশ্বর, হাটে বাজারে, মৃগয়া, রাত্রি, স্থাবর, জঙ্গম এবং তার গল্প গ্রন্থগুলি হলো অদ্বিতীয়া, দূরবীন, সপ্তমী ইত্যাদি এবং তার গল্প সংগ্রহ আছে। আমাদের আলোচ্য গল্পটি, আলোবাবু গল্পটি, তার বনফুলের ছোট গল্প সংকলন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তিনি শরৎ স্মৃতি পুরস্কার লাভ করেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দিয়েছেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন। তাহলে এই হলো বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী। এই গল্পটি অর্থাৎ আলোবাবু গল্পটি কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আলোবাবু বলে একজন মানুষ, যিনি দারিদ্র্যে যার জীবন অতিবাহিত হয়েছে। তিনি খুব গরিব মানুষ, আর্থিক সঙ্গতি তার একেবারেই নেই। তাই তার খুব ইচ্ছা থাকলেও উনি জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য তার নেই। যাই হোক, তিনি খুব সেবাপরায়ণ, সেবা করতে খুব ভালোবাসেন। বিশেষত সেই সেবার পাত্রপাত্রী যদি অসহায় হয়, তার গভীর সেবাপরায়ণ মনোবৃত্তি নিয়েই তিনি পশু, পাখি ও মানুষের সেবা করেছেন। প্রচলিত সমাজের নিয়ম, নীতি ও স্বার্থপরতার সঙ্গে তিনি কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারেননি। তাই জীবনের বিভিন্ন সময়ে তার জীবনের পট পরিবর্তন হয়েছে। তার জীবনটা নানা খাতে বয়ে গেছে। কখনো তার জীবনের পথ মসৃণ হয়নি। এই স্বার্থপর সমাজ তার উদারতার মূল্য কখনো দেয়নি। গভীর মমতায় সেবাপরায়ণ মনোবৃত্তি নিয়েই তিনি সমাজে নানা মানুষের কাছে পৌঁছেছেন, কিন্তু বারবার তাকে আশ্রয়হীন হতে হয়েছে। তবুও তিনি অদ্ভুতভাবে নির্লিপ্ত ছিলেন। তার যে এই আশ্রয়হীন হয়ে পড়া, বিভিন্ন জায়গা থেকে বারবার তিনি আঘাত পেয়েছেন, কিন্তু কোনোদিন তিনি তার কোনো প্রতিবাদ করেননি, তার জন্য হা হুতাশ করেননি। কিন্তু একদিন তার প্রাণাধিক প্রিয় তার ঘড়িটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর তিনি যেন যাবতীয় বন্ধন থেকে মুক্ত হয়ে যান এবং তিনি
ভাবতে থাকেন বা বলতে থাকেন যে তাকে, যিনি যাকে যাকেই ভালোবাসতে গেছেন, যাকেই তিনি আপন করে নিতে গেছেন, সেই সব কিছুই তার কাছ থেকে সরে গেছে। এমনকি একটা ঘড়ি, হ্যাঁ, একটা ঘড়ি জড় পদার্থ, তাকেও তিনি ঠিক একটা মানুষের মতোই ভালোবেসে ফেলেছেন, সন্তান তুল্য তাকে ভালোবাসতেন। এবং সেই ঘড়িটিকে তিনি প্রত্যেক দিন সময় মতো দম দিতেন, সেই দমটি যেন ছিল তার খাদ্য। এবং সেই ঘড়িটি চুরি হয়ে গেছে বলে তার আর্থিক ক্ষতিতে তিনি দুঃখিত নন, তিনি দুঃখিত সে যে নিয়ে গেছে ঘড়িটাকে, সে ঠিকমতো ঘড়িটাকে দম দিতে পারবে তো, ঘড়িটার ঠিকমতো খাওয়া হবে তো। কাছাকাছি এখানে আমরা দেখছি যে জড় বস্তু, হ্যাঁ, আর সজীব বস্তুর মধ্যে তিনি পার্থক্য করেন না, সব কিছুকেই তিনি প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। এহেন যে আলোবাবুর চরিত্র, এহেন যে আলোবাবু মানুষটি, সে তো সমাজের আর 5টা মানুষের মতো স্বার্থ নিয়ে সম্পর্ক নিয়ে সমস্ত সম্পর্কের বিচার করে না, তাই তো? আমরা এখন বর্তমান সমাজে কি দেখি, সমস্ত সম্পর্কই যেন একটা স্বার্থের ঘেরাটপে ঘেরা, সবকিছু, সমস্ত ভালোবাসা, সমস্ত কিছুই একটা দেওয়া নেওয়া আদান প্রদানের সম্পর্ক। সমস্ত ভালোবাসার সম্পর্কই একটা দেওয়া নেওয়ার একটা বিনিময় মাধ্যমে চলছে, তাই না? কাজে সেখানে আলো বাবুর মতো মানুষ যে কিনা একটা জড় বস্তুকেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, তার স্থান তো এই সমাজে হবেই না, হ্যাঁ, তাই না? তিনি তো এই সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না, এবং সেটাই হয়েছে, আলোবাবু এই সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেননি। তার স্থান হয়েছে কোথায় না, পাগলা গারদে। আমরা কি করি, যারা সামাজিকভাবে গতানুগতিকভাবে যারা চলে না, যারা নিজের মনের ডাকে যারা চলে, মনের ডাকে সাড়া দিয়ে যারা জীবন নির্বাহ করে, তাদেরকে আমরা বলি পাগল, তাই নয় কি? যারা সমাজের যে মানুষের তৈরি যে একটা সমাজ, সেখানে যে মানুষের তৈরি বিভিন্ন নিয়ম চলছে, সেই নিয়মগুলো না মানলেই, সেই নিয়ম না মেনে চললেই আমরা তাকে বলি পাগল। স্বার্থের গণ্ডির বাইরে কোনো মানুষ গেলেই আমরা তাকে সন্দেহের চোখে দেখি, যে বাবা নিঃস্বার্থভাবে এই কাজটা করছে, নিশ্চয়ই এর মধ্যে গভীর কোনো একটা তার স্বার্থ লুকিয়ে আছে। সবসময় আমরা ভাবি, তাই না? কোনো মানুষ যদি যেচে আমার কোনো উপকার করতে আসে, আমাদের মনে এই প্রশ্ন সবসময়ই দেখা যায় যে বাবা সে কেনই আমার এত উপকার করছে, নিশ্চয়ই এর মধ্যে তার কোনো স্বার্থ আছে। আমরা সাধারণ মানুষ, আমাদের যারা সংকীর্ণ মনের গণ্ডি, যাদের সংকীর্ণ, তারা কি করি, সব কিছুর মধ্যে একটা স্বার্থের গন্ধ পাই, তাই না? সেখানে আলোবাবুর মতো মানুষরা যারা নিঃস্বার্থভাবে মানুষের, পশুর সেবা করতে চায়, হ্যাঁ, এরকম অনেকেই আছে, আমরা দেখতে পাবো যে পথের কুকুরকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে তাকে ভালোবেসে আদর যত্নে তাকে মানুষ করছে, তাকে খাওয়াচ্ছে, হ্যাঁ, তাকে রোগে অসুখে বিসুখে তার শুশ্রূষা করছে। কিন্তু এই মানুষের সংখ্যা খুব কম, হাতে গোনা। আবার এটাই যারা একটু অধিক মাত্রায় করে, যারা শুধুমাত্র নিজের মনের কথা মতো চলে, মনের ডাকে সাড়া দিয়ে যারা চলে, তাদেরকেই তো আমরা বলি পাগল। কেননা তারা সমাজের যেই মানুষের তৈরি, মানুষের সৃষ্ট যে নিয়মগুলো, সেগুলোকে না মানলেই তো আমরা তাকে পাগল বলি। হ্যাঁ, তাহলে সে কি করে, সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না, খাপ খাওয়াতে পারে না। আলোবাবুর ক্ষেত্রেও তাই হয়েছে, আলোবাবু নিজেকে এই সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। এবার আমরা গল্পটি আলোচনা করব। সবাই তাকে আলু বাবু বলতো, কিন্তু তার আসল নাম আলু। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তার উপর কালো গোঁফদাড়ি, যুগ্ম ভ্রু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের থানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। তাহলে প্রথমেই আমরা কি পাচ্ছি, যে তার যে প্রকৃত নাম আলু, সেই নামে তাকে কেউ ডাকতো না, সবাই তাকে ব্যঙ্গ করে, ব্যঙ্গচ্ছলে আলু বাবু বলে ডাকতো। ঠিক আছে? কেন কি, তার চেহারাটা তার নামের সঙ্গে ঠিক খাপ খায় না। যার নাম আলো, তার গায়ের রং কুচকুচে কালো,
মুখটি বেগুন পোড়ার মতো, কালো গোবদাড়ি, ঘাড় অব্দি লম্বা চুল। কাছাকাছি গল্পের প্রথমেই আমরা কি পাচ্ছি, যে আলোবাবু সমাজে সেই মর্যাদা সম্পন্ন মানুষ নন। হ্যাঁ, যাকে ওই যে আলো বাবু বলে ডাকবে, সেই মর্যাদা উনি সমাজের মানুষদের কাছ থেকে পাননি। তাকে সবাই আলুবাবু বলে ডাকত। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে। বললাম, কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। সাহায্য পাতে অনেক আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধহয় সেই দলের। মনে মনে একটু বিরক্ত হলাম, কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না। বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। লেখকের সঙ্গে আলোবাবুর প্রথম সাক্ষাৎ হয় সকালবেলা তার বৈঠকখানা ঘরে। সেখানে আলোবাবুকে দেখে লেখক প্রথমে একটু বিরক্ত হয়েছেন, কারণ তিনি ভেবেছেন তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন লোক সাহায্যের জন্য আসেন। ভেবেছেন ইনিও হয়তো কোনো সাহায্য চাইতেই এসেছেন। তাহলে লেখক কি করলেন, বিরক্তির সঙ্গে তার কেন এসছেন সেটা জানতে চাইলেন। তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল, তার ভিতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট পাখির ছানা বার করলেন। আলোবাবু তার বাঁ হাতে একটা ছোট্ট ব্যাগ মতো ছিল, সেখান থেকে একটি পাখির ছানা উনি বার করলেন এবং বললেন, একটা ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আমি 2 আনা পয়সা দিয়ে বাচ্চাটা নিয়ে নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কি না একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার। আলোবাবু একটি পাখির ছানা একটি ছেলের কাছ থেকে 2 আনা পয়সা দিয়ে কিনেছে। দেখো, এখানে দেখো, একটি পাখির ছানাকে একটা ছেলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এরকম তো আমরা হামেশাই দেখি, রাস্তার পাশে ঝড় জলের পরের দিন আমরা দেখি না, যে পাখির বাসা মাটিতে পড়ে গিয়ে পাখির বাচ্চা পড়ে আছে। আমরা কি তাকে কি করি, তাকে তুলে নিয়ে তার সেবা শুশ্রূষা করি না তো। কিন্তু আলোবাবু কি করলেন, সেই ছেলেটির কাছ থেকে পাখিটাকে কিনে নিলেন। দেখলেন তার পায়ে আঘাত লেগেছে, নিয়ে লেখকের কাছে এসে তিনি চলে এলেন কি করাতে, না চিকিৎসা করাতে, কারণ উনি শুনেছেন যে উনি বড় ডাক্তার। তাহলে দেখো, একটি ছোট্ট পাখির ছানা, একটি ছোট্ট পাখির শাবক, সেও আলোবাবুর কাছে একটা ছোট্ট শিশুর মতোই মূল্যবান। তার পায়ের চিকিৎসা করাতে সে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। সে মানুষ আর পশুর মধ্যে সে তফাৎ করতে জানে না। দেখলাম পাখির ছানাটিকে পায়ে সত্যিই লেগেছিল, 3-4 আয়োডিন লাগিয়ে দিলাম, লাগিয়ে বেঁধে দিলাম। কি করবেন এটাকে নিয়ে, পুষবেন? লেখক জিজ্ঞেস করলেন আলোবাবুকে। তখন আলোবাবু উত্তর কি দিচ্ছেন, না, ভালো হলে ছেড়ে দেব। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য আমার নেই। ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্য বিয়েও করিনি। এখানে দেখো, যখন লেখক বলছেন যে এটাকে নিয়ে পুষবেন, আলোবাবু বলছেন না, কারণ জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য তার নেই। তিনি দরিদ্র, তার খুব ইচ্ছা পোষেন, কেন কি তিনি জীবজন্তু পশু পাখি ভালোবাসেন। হ্যাঁ, তার খুব ইচ্ছা তাদের কাছে তিনি তাকে রাখেন, কিন্তু সেই সামর্থ্য নেই। এবং দেখো কতটাই সরল অকপট সে। উনি ডাক্তারবাবুর কাছে স্বীকার করছেন যে সেই অর্থ নেই বলে উনি বিবাহও করতে পারেননি। কিন্তু সেটা উনি ডাক্তারবাবুর কাছে স্বীকার করছেন। এতটাই সরল, হ্যাঁ, সরল মনের মানুষ আলোবাবু। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে, মানে উনি কুণ্ঠিত হয়ে গেলেন আলোবাবু, তাই না? আলোবাবু লজ্জা পেলেন যে তিনি গরিব, তার আর্থিক সাহায্য নেই, মানে আর্থিক সামর্থ্য নেই, তাই জন্য তিনি কুণ্ঠিতভাবে লেখকের দিকে তাকালেন। ও, এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? অবিনাশবাবুর বাড়িতে, দিন 7 হলো এসেছি। আলোবাবু বলল, দিন 7 হলো অবিনাশবাবুর বাড়িতে আমি এসেছি। আর একবার কুণ্ঠিত দৃষ্টি চুলে চাইলেন। অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন। অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? আলুবাবু বললেন, না, তেমন কিছু নয়। আমার এক দুঃসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি। তার মানে কি, অবিনাশবাবুর সাথে কোনোই উনার আত্মীয়তার সম্পর্ক নেই। এই পৃথিবীতে আত্মীয়তার বন্ধন তার নেই, কেউ তার রক্ত সম্পর্কে আত্মীয় নয়। ঠিক আছে? এখানেও দেখো আলোবাবু কত একা, তাই না? কতটা একাকিত্ব তার।
সে একটা অচেনা অপরিচিত মানুষের বাড়িতে এক সামান্য সামান্য আশ্রিত। যাই হোক, আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলোবাবু পাখির ছানাটি নিয়ে চলে গেল। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দিশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত হয়ে আছেন। আমাকে দেখেই একমুখ হেসে বললেন, বিনুবাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানেন না। দুটো চোখে এতক্ষণ পিচুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সঙ্গে খেলা করতে হয়। এখানে দেখো, অবিনাশবাবুর বাড়িতে লেখকের সঙ্গে আবার আলোবাবুর সাক্ষাৎ হলো। এবার আলোবাবু কি দেখলেন? এই লেখক কি দেখলেন না, আলোবাবু একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যা করছেন। আমরা সাধারণত কি দেখি? বাড়িতে মানুষ কি কুকুর পোষে? বিলেতি কুকুর বাচ্চা পোষে। দেশি কুকুরের বাচ্চা, এই রাস্তার কুকুরকে কি সবাই পোষে না। পুষলেও তার সেরকম পরিচর্যা আদর যত্ন করে না। একটা চেন দিয়ে একটা উঠোনের এক কোণে তাকে বেঁধে রেখে দেয়। কিন্তু আলোবাবু কি বলছেন? যে না, কুকুর শুধুমাত্র পুষলেই হবে না, তাকে তার যত্ন করতে হবে, তাকে সুন্দর করে তার পরিচর্যা করতে হবে। এবং কি করছেন আলোবাবু? তার চোখ মুখ পরিষ্কার করে দিচ্ছেন তুলো ভিজিয়ে। আবার কি তিনি বলছেন যে সারাক্ষণ তাকে বেঁধে রাখলে হবে না, তার সাথে খেলা করতে হয়। এবার দেখো, আমরা খেলা কার সাথে করি? ছোট শিশুরা কার সাথে খেলা করে? না, যে তার প্রাণের প্রিয়, তাই তো, প্রাণাধিক যে প্রিয়, তার সাথে তো খেলা করতে ইচ্ছা করে। তার সাথেই তো ছোট শিশুরা খেলা করে, বন্ধুর সাথে। প্রিয় বন্ধুর সাথে। এখানে আলোবাবুর কাছেও সেই দেশি কুকুরের বাচ্চাটি একটা তার বন্ধুর মতো। তাই তিনি বলছেন যে এদের সাথে খেলা করতে হয়। এদেরও মন বলে কিছু হয়তো আছে, নালে শুধুমাত্র বেঁধে রাখলে তো সে দুঃখ পাবে। তাকে খেলার মাধ্যমে তাকে আনন্দ দিতে হবে। তাহলে দেখো, আলোবাবু একটা সামান্য কুকুরের জন্যও তার কতখানি ভাবনা, সামান্য কুকুরকে ভালো রাখার জন্য তার কতখানি প্রচেষ্টা, তাই তো? যাই হোক, এবার দেখো, কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন। ল্যাজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বয়স 10 বছর। অবিনাশবাবুর ছেলে, 10 বছরের ছেলে বিনু, তারই কুকুরটা। এবং আলোবাবু তার সাথে খেলা করছে। অবিনাশবাবুর সঙ্গে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতই। স্নেহের কাঙাল বেচারা, গরিবও খুব। আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, কি না, উনি স্নেহের কাঙাল আর খুব গরিবও। তাহলে অবিনাশবাবু আলোবাবুর পরিচয় কি দিচ্ছেন? না, উনি স্নেহের কাঙাল, তাই তো? উনি স্নেহের কাঙাল। কেননা উনি তো জীবনে কোনো স্নেহ কারোর থেকে পাননি, স্নেহ ভালোবাসা কারোর থেকে তো পাননি। কেননা তার আত্মীয়, তার আত্মার কাছের মানুষ তো কেউ ছিল না। তিনি পশু পাখি মানুষ সকলকেই ভালোবাসেন। সেবা পরায়ণতা তাঁর এক চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। সেবার পাত্রপাত্রী অসহায় হলে তার সেবা মানসিকতা আরো গভীর হয়। সহজ সরল আত্মভোলা নিঃস্ব ব্যক্তি আলোবাবুর হৃদয়ে গভীরতর ভালোবাসা আছে। স্নেহের কাঙাল তিনি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই স্বার্থপর পৃথিবীতে ভালোবাসার সুযোগ তিনি কোথাও পাননি। সেবার মনোভাব, ভালোবাসার অমৃত নিয়ে বারবার মানুষের কাছে পৌঁছলেও তিনি ভালোবাসার প্রকৃত মূল্য পাননি। বারবার তাকে আশ্রয় হারা হতে হয়েছে, বিপদের মধ্যে পড়তে হয়েছে। স্বার্থপর সমাজ আর আত্মকেন্দ্রিক মানুষের কাছে তার ভালোবাসা মূল্যহীন হয়ে গেছে, তাই না? কাজেই ভালোবাসা শূন্য মানুষ মরুভূমিতে ভালোবাসার পরশ না পেয়ে যাবতীয় স্নেহ উজাড় করে দিয়েছেন তিনি এই পশু পাখি বা ঘড়ির উপর। তাই অবিনাশবাবু কি বলেছেন? যে স্নেহের কাঙাল। তখন লেখক বলছে, হ্যাঁ, লেখক তখন তাতে সায় দিচ্ছেন। পাখি পেশেন্টকে নিয়ে গিয়েছিল আমার কাছে, দেখবেন তো যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি হয় অসহায়। দিনগত পর সিভিল সার্জনের সঙ্গে দেখা হলো। একসঙ্গে কলেজে পড়েছিল।
কথায় কথায় আলোবাবুর কথা উঠে পড়লো। সিভিল সার্জন বললে এখানকার হাসপাতালে ওকে প্রবেশনাল রেজাল্ট করে ঢুকিয়ে দিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না, পরীক্ষা পাশ করলে তখন মাইনে বাড়বে। লেখকের বন্ধু একজন সিভিল সার্জনের কাছে সঙ্গে কথা বলে আলোবাবুর চাকরি লেখক ঠিক করলেন কোথায় না হসপিটালে প্রফেশনাল কি করবে ড্রেসার, মানে কাটা ঘা ক্ষতস্থান পরিষ্কার করবে সেই কাজ। এখন 10 টাকা মাইনে পাবেন, পরবর্তীকালে পরীক্ষা পাশ করলে তার হয়তো মাইনে বাড়বে। পরীক্ষা পাশ মানে কি, তার কাজ সে ঠিকঠাক মতো করতে পারলে। ঠিক আছে। আলোবাবুর হাসপাতালে আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। মাসখানেক পরেই কিন্তু চাকরিটিতে গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। 1 মাস বাদেই সেই চাকরিটা তার চলে যায় এবং তখন তিনি লেখকের ল্যাবরেটরিতে গিয়ে চুপ করে বসে থাকেন। তখন লেখক বলেন, কি খবর যে আমাকে দূর করে দিলে? বলছে, কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না, সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে দিয়ে বললে ওই ওষুধটা দাও তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরে গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল। সে এক হই হই ব্যাপার। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল। বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছো? আমি আর কি করব, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্যই ওষুধটা দিয়েছিলাম আর ওর কথাতেই দিয়েছিলাম। তাহলে দেখো তার চাকরি কেন গেছে না, একজনের ক্ষতস্থান পরিষ্কার করতে গিয়ে পরিষ্কার করছিলেন, তার সেই ঘা কিছুতেই সারছিল না, সে তখন একটা ওষুধ দেখিয়ে বলে ওইটা দিলে আমার সেরে যাবে। আলোবাবু তার কথায় সেই ওষুধটি সে ঘায়ে দেন। পরে জানা যায় সেটি কার্বলিক অ্যাসিড। তার ক্ষত আরো বেড়ে যায়, তার যন্ত্রণা আরো বৃদ্ধি পায়। তখন কি হয়, ডাক্তারবাবুরা তাকে কাছ থেকে ছাড়িয়ে দেন। কেন কি, যে ওরকম একটা ভুল করে রোগীর রোগ আরো বাড়িয়ে দেয় তাকে তো ওখানে রাখা যাবে না। কিন্তু দেখো এখানে আলোবাবুর চরিত্রের কোন দিকটা আমরা দেখতে পেলাম না, সরল। সে সহজেই অপরের কথা বিশ্বাস করে ফেলে, তাই না? আলোবাবু একজন সরল মনের মানুষ, তাই না? সে সহজেই ওই লোকটির কথা বিশ্বাস করে এবং সে তার ঘা যাতে তাড়াতাড়ি সেরে যায় তাকে সুস্থ করার জন্য তার কথায় তাতে ওষুধ লাগিয়ে দেয়, এতে করে তার চাকরিটাও চলে যায়। আমি চুপ করে রইলাম, কি আর বলবো, সত্যি অন্যায় কাজ করেছেন। কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও তাকে চলে যেতে হলো। কেন? যাই হোক, শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না। কি করেছেন আলোবাবু? তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আরেক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। কি করেছিলেন না, আলোবাবু 2 হাতে, এক হাতে কুকুরটাকে নিয়েছেন আর এক হাতে অবিনাশবাবুর ছোট ছেলে তিনুকে নিয়েছেন। একবার কুকুরটাকে আদর করে স্নেহের চুম্বন দিচ্ছিলেন, আর একবার তিনুকে উনি স্নেহের চুম্বন দিচ্ছেন। কেননা তার কাছে তিনু আর কুকুরের বাচ্চাটা কোনো পৃথক নয়। তার কাছে তিনিও যেমন, সে কুকুরের বাচ্চাটিও তেমন। হ্যাঁ, তার কাছে তিনিও যেমন প্রিয়, কুকুরের বাচ্চাটিও তার তেমন প্রিয়। তিনিকেও উনি যেমন ভাবে ভালোবেসেছেন, কুকুরের বাচ্চাটিকেও তিনি সেরকম ভাবেই ভালোবেসেছেন। কিন্তু আমাদের কাছে, আমাদের সমাজের শিক্ষিত বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তো এটা অন্যায়। কোনো মাই সহ্য করতে পারবে না এটা, যে একটা কুকুরের বাচ্চাকে আদর করে আবার তার ছেলেকে সেই মুখেই আদর করছে, তাই না? কাজেই সঙ্গে সঙ্গে অবিনাশবাবুর বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যের পর এসে দেখলাম তিনি একটা সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। শেষ পর্যন্ত সব জায়গায় আশ্রয়, যখন তার আশ্রয়হীন হয়ে গেলেন উনি, তাকে আশ্রয় দিলেন কে? লেখক। লেখকের বাড়িতে উনি থাকতে লাগলেন। একদিন সন্ধ্যেবেলা এসে দেখলেন যে সোলার হ্যাট বাজিয়ে টুপি বাজিয়ে উনি গুনগুন করে গান করছেন। আপনি গান বাজনা জানেন নাকি? কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। কি বললেন না, এককালে ডুগি তবলা বাজাতে পারতাম, দৈনের দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। মানে কি, উনি একসময় তবলা বাজাতে পারতেন। মানে উনি শিল্পের ছোঁয়াও তার মধ্যে আছে, তবলা বাজাতেন, কিন্তু এখন উনি বললাম
তিনি দরিদ্র, আশ্রয়হীন। হ্যাঁ, কি করে তিনি তার শিল্পী সত্তাটিকে বজায় রাখতে পারেননি। কিন্তু তার গভীরে, মনের গভীরে কোথাও সেই সত্তাটা লুকিয়ে আছে, তাই তিনি হ্যাট বাজিয়ে গুনগুন করে গান করছে। যে বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম এবং লেখক এতে বেশ কৌতুক পেলেন। সাধারণ মানুষ আমরা তাই তো পাবো। তখন তাকে জিজ্ঞেস করলাম, হ্যাট মানে লেখক জিজ্ঞাসা করলেন, হ্যাট পেলেন কোত্থেকে? অনেক আগে স্যুটও পরতাম। আর বাবু উত্তর দিচ্ছেন যে অনেক আগে স্যুটও পরতাম, সব গেছে, ওই হ্যাটটি আছে কেবল। সবই গেছে, ওই হ্যাটটি কেবল রয়েছে। মানে কি, উনি এক সময় হয়তো অবস্থাপন্ন ছিলেন, স্যুট পরিধান করতেন, হ্যাট পরতেন, কিন্তু এখন তিনি সর্বশান্ত, সর্বহারা। আলোবাবুর আরো পরিচয় পেলাম কয়েকদিন পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। কি হলো, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম তাঁর বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে 10টা বেজে গেল। তক্ষুনি ছুটলাম, আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দিই। আমাদের যেমন খাবার, ঘড়িরও তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। মানে আলোবাবু রামবাবু বলে একজনের বাড়িতে গরুর বাচ্চা হয়েছে বলে দেখতে গেছেন। সেখানে তাদের ঘড়িতে যে 10টার সময় ঢং ঢং করে ঘন্টা বাজে, তক্ষুনি তার মনে পড়ে গেছে কি, তার ঘড়িটিতেও দম দিতে হবে। কেননা তিনি মনে করেন দমটাই হলো ঘড়িটার খাবার, খাদ্য। হ্যাঁ, ঠিক সময় দম না দিলে ঘড়িটার হয়তো কষ্ট হবে। তাই তিনি দৌড়ে দৌড়ে বাড়ি আসছেন ঘড়িটার দম দেবেন বলে। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলোবাবুর যে ঘড়ি আছে তা তো জানতাম না। ওরকম একটা নিঃস্ব মানুষের যেটা ঘড়ি থাকতে পারে লেখকের, সেটা মানে তিনি জানতেন না। তাই তিনি অবাক হয়ে গেলেন। তাঁর পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন, ভাঙা যে সুটকেসটা, বাক্সটা, সেটা খুললেন। তার ভেতর থেকে বার করলেন একটি ছোট টিনের বাক্স। দেখো, ঘড়িটা উনি কত যত্ন করে রেখেছিলেন, কত যত্ন সহকারে সেই ঘড়িটিকে তিনি তুলে রেখেছিলেন। তাহলে কি দেখবেন, প্রথমে কি খুললেন, তোরঙ্গ, তারপর কি, তার মধ্যে একটি ছোট টিনের বাক্স। বাক্সের ভিতর থেকে একটি ন্যাকড়ার ছোট পুটুলির মতো কি বার করলেন। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটলি বেরিয়ে এলো, সেটি খুললেন। বেরুলো রেশমি ন্যাকড়ার পুটুলি, তার ভেতর আবার একটা রেশমি ন্যাকড়ার পুটুলি, সেটি খুলতেই বের হলো খানিকটা তুলো। সেই রেশমি ন্যাকড়ার পুটলির মধ্যেও খানিকটা তুলো। তারপর ছোট্ট ঘড়িটা। তাই সেই তুলোর মধ্যে উনি ঘড়িটাকে রেখেছেন। দেখো কত যত্ন করে রেখেছেন। 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটাকে আঙুলের মতো রাখতেন তিনি সযত্নে। খুব যত্ন সহকারে ঘড়িটাকে সেখানে রেখেছিলেন। ঘড়িটি বার করে চাপটা লিখে বসলেন, ভালো করে মেঝেতে বসলেন। বসে তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পুজো করছেন। মানে দেখো, কোনো দায়সারা করে ঘড়িতে দম দেয়া নয়, ঘড়িতে দম দিচ্ছে যত্ন সহকারে, আন্তরিকতার সঙ্গে, যেন মনে হচ্ছে উনি পুজো করছেন। এত যত্ন করে সে ঘড়িটাকে উনি দম দিচ্ছেন আন্তরিকতার সঙ্গে, ভালোবেসে। হ্যাঁ, যেন মনে হচ্ছে পুজো করছেন। অবিনাশবাবুর কথাটা মনে পড়লো। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছেন না কোথাও। সব স্নেহ উজাড় করে দিয়েছেন বোধহয় এই ঘড়িটার উপর। হ্যাঁ, কেন কি, জীবনে কোনো ক্ষেত্রে উনি ভালোবাসার সুযোগ পাচ্ছে, যাকেই ভালোবাসছেন সেখান থেকে তাকে দূরে সরে যেতে হচ্ছে, তাই না? তাই তিনি সব স্নেহ উজাড় করে দিয়েছেন সেই ঘড়িটার উপর। ঘড়িটা যেন তার সন্তান, সন্তান তুল্য উনি স্নেহ দিয়েছেন এই ঘড়িটাকে। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। 2টো লাইনই বারবার গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলেন তিনি। তিনি চমকে গেলেন। কি দেখলেন লেখক, যে জোরে জোরে করে আলোবাবু গান গাইছেন। কি গান করছেন না, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। দেখো, এখানে আমরা বলি আলোবাবু কি একজন ভাগ্য বিড়ম্বিত মানুষ। সে স্নেহের কাঙাল,
যে তাকে আশ্রয় দিত তাকেই তিনি তার সমস্ত স্নেহ উজাড় করে দিতেন, কিন্তু কেউই তার সঙ্গে বেশি দিন থাকেনি, তাকে সঙ্গ দেয়নি বেশি দিন। অবিনাশবাবুর বাড়িতে তিনি আশ্রয় পেয়েছেন, কিন্তু সেখানে অবিনাশবাবুর ছেলে এবং তার কুকুরকে সমান স্নেহ দান করেছেন, কিন্তু তার অকৃত্রিম সেই ভালোবাসা মানুষ বুঝতে পারেনি, অর্থাৎ তাকে সে বাড়ি ত্যাগ করতে হয়েছে, সে আশ্রয়হীন হয়েছে। হাসপাতালে তিনি অসুস্থ রোগীর ক্ষত পরিষ্কার করতেন, কিন্তু সরল বিশ্বাসে অপরের কথায় প্ররোচিত হয়ে কি করেছেন না, তার ঘায়ে কার্বলিক অ্যাসিড দিয়েছেন। দেওয়ার ফলে কি হলো, কারণ কি তাকে তাড়াতাড়ি সুস্থ করতে চেয়েছেন, কি হলো, তাকে চাকরি খোয়াতে হয়েছে। কোনো মানুষকে পাশে না পাওয়ার জন্য শেষ পর্যন্ত তিনি ঘড়ির মতো একটা জড় পদার্থকে সন্তান তুল্য স্নেহ দান করে এবং ঘড়িটিকে আঁকড়ে তিনি বাঁচতে চান। তাই বাঁচার শেষ অবলম্বন সেই ঘড়িটি যখন চুরি হয়ে যায়, সেই ঘড়িটি যখন চুরি হয়ে যায়, তখন তিনি হতাশায় ডুবে যান। তখনই তার বেদনাদীর্ণ হৃদয় থেকে হতাশাময় আক্ষেপে সুর ঝরে পড়ে, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। যাই হোক, তারপর তিনি কি করলেন, লেখকের দিকে কুণ্ঠিত হাসি হেসে কি বললেন, যে আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। এখানে দেখো, সেই ঘড়িটার তার কাছে কোনো আর্থিক মূল্য নেই। সে ঘড়িটির আমরা কি করি, কোনো জিনিস চুরি হয়ে গেলে কি করি, আগে ভাবি ও এত টাকার জিনিসটা আমার চুরি হয়ে গেল, আগে অর্থ দিয়ে সেই জিনিসটির মূল্য নির্ধারণ করি, তাই তো। কিন্তু আলোবাবুর কাছে ঘড়িটি কোনো আর্থিক মূল্য নেই, আলোবাবুর কাছে ঘড়িটি তার সন্তান তুল্য, তাই না। আলোবাবুর সেই ঘড়িটিকে স্নেহের মূল্য দিয়েছেন, ভালোবাসার মূল্য তার কাছে আছে। তাহলে তখন তার কি মনে হয়েছে, যে হয়তো যে নিয়ে গেছে সে ঠিক মতো সময় মতো তাকে দম দিতে পারবেন না, কারণ আলোবাবু মনে করতেন সে দমটি তার কাছে খাবারের মতো, অর্থাৎ ঘড়িটি ঠিক সময় মতো খাদ্য পাবে না, তাই তিনি চিন্তিত, তাই তার মনে কষ্ট, চোখে জল, কেননা ঘড়িটিকে তিনি সন্তান স্নেহে তার কাছে রেখেছিলেন। ঘড়িটি চুরি যাওয়াতে আর্থিক ক্ষতি তার কাছে বড় নয়, তার বড় হচ্ছে তার খাদ্য হয়তো ঘড়িটি পাবে না ঠিক সময় মতো, সে যে নিয়ে গেছে সে হয়তো ঠিক মতো তাকে দম দিতে পারবে না। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা, তখন আলোবাবুর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল, কেননা ভালোবাসার কাঙাল আলোবাবু জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন, বহুবার আশ্রয় বদল করেছেন, চাকরি হারিয়েছেন, এবং শেষ পর্যন্ত উনি আশ্রয় পেয়েছেন কোথায়, লেখকের বাড়িতে। জীবনের এই নানা ঘাত প্রতিঘাত ওঠা পড়ায় আলোবাবু তার প্রিয় ঘড়িটিকে কখনো কাটছাড়া করেননি। আমাদের সমাজ আলোবাবুকে বিভিন্ন সময় তার কাজের জন্য আঘাত এনেছেন, গতানুগতিক জীবনযাত্রার সঙ্গে আলোবাবু নিজেকে মানিয়ে নিতে পারেননি, তাই সমাজের সঙ্গে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারেননি, তাই না, খাপ খাওয়াতে পারেননি, এবং বারংবার আঘাত পেয়ে, বারংবার সমাজ সংসার এই সমাজের মানুষ তাকে আঘাত দিয়েছে, আঘাত পেয়ে তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে এসেছে। আলোবাবু এখন পাগলা গারদে, সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলেন না। আলোবাবু সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলেন না কিছুতেই। এই যে স্বার্থপর সমাজ, এই যে স্বার্থমগ্ন মানুষ, এদের সঙ্গে আলোবাবু কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারলেন না, কেননা এই সমাজের সঙ্গে খাপ খাওয়াতে গেলে, এই সমাজের সঙ্গে মানিয়ে নিতে গেলে নিজেকেও স্বার্থপর হয়ে উঠতে হবে, সমস্ত সম্পর্কেই স্বার্থের চোখে দেখতে হবে, তবেই এই সমাজের সঙ্গে, সমাজের মানুষের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যাবে। কিন্তু আলোবাবু তো তা নন, তার হৃদয় তো স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ, তিনি স্বার্থ দিয়ে সম্পর্কের বিচার করেন না, তিনি পশু মানুষ নির্বিশেষে সবাইকে একই রকম ভাবে ভালোবাসেন। তাই এই রকম মানুষ আমাদের এই স্বার্থপর সমাজে, এই গণ্ডিবদ্ধ সমাজের সঙ্গে নিজেকে তো খাপ খাতে পারবেন না, এটাই স্বাভাবিক, তাই না। আলোবাবুও পারেননি, তার এই নরম হৃদয়, সরল মন, ভালোবাসার কাঙাল হৃদয় নিয়ে তিনি এই স্বার্থমগ্ন সমাজের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি, তাই তার স্থান হয়েছে কোথায় না পাগলা গারদে।
তিনি পাগল প্রতিপন্ন হয়েছেন, সমাজ তাকে পাগল নামে আখ্যা দিয়েছেন। সমাজ তাকে আখ্যা দিয়েছে কি বলে? পাগল বলে। তার স্থান হয়েছে পাগলা গারদে। ঠিক আছে, তাহলে আমরা এই গল্পে কি পেলাম না, আলোবাবু নামক একজন মানুষের জীবন কাহিনী, হ্যাঁ, তার সমাজে হেরে যাওয়ার কাহিনী, বারবার আঘাত পাওয়ার কাহিনী, নিঃস্বার্থভাবে ভালোবাসার কাহিনী আমরা পেলাম এই গল্পটিতে। এবং এই গল্পে আমরা কি দেখছি? প্রথম থেকে লেখক আলোবাবুর বর্ণনা দিয়েছেন। আলোবাবুর পোশাক আশাক, তার চেহারা, তার সঙ্গে প্রথম সাক্ষাৎ, কিভাবে তিনি বিভিন্ন অবস্থায়, হ্যাঁ, পশু পাখি সবাইকে আপন করে নিয়েছেন, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন, তাই না? তিনি এই সংসারে তার কেউ নেই, তিনি একা, একজন দরিদ্র মানুষ, হ্যাঁ, অর্থের কারণে তিনি বিবাহ করতে পারেননি, কিন্তু তিনি স্নেহের কাঙাল, তিনি স্নেহের কাঙাল, তিনি একজন পশু প্রেমিক, হ্যাঁ, স্নেহের কাঙাল, পশু প্রেমিক। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি তাদের সেবা করেছেন এবং একজন পশু আর মানুষের মধ্যে তিনি পার্থক্য করেন না। এমনকি একটা জড় পদার্থ ঘড়িকেও তিনি সন্তান সমস্নেহ করেছেন। এইরকমই আলোবাবুর সমস্ত বর্ণনা, আলোবাবুর জীবন, আলোবাবুর মানসিক গঠন, তার চরিত্রের বিভিন্ন দিক আমরা এই গল্পে পেয়েছি। এবং সর্বাপেক্ষা বেশি করে পেয়েছি কি? তার সেবা পরায়ণতা, হ্যাঁ, তার ভালোবাসার জন্য কাঙালিপনা, স্নেহের জন্য তিনি কাঙাল। ঠিক আছে, এটা আমরা এই গল্পে পেয়েছি। তাহলে গল্পটা প্রথম থেকেই আবর্তিত হচ্ছে আলোবাবুকে কেন্দ্র করে, তাই তো? গল্পটা প্রথম থেকে আবর্তিত হচ্ছে আলোবাবুকে কেন্দ্র করে। তাহলে এই গল্পের নামকরণ আমরা বলতে পারি আলোবাবু সার্থক, তাই না? গল্পের নামকরণ আলোবাবু আমরা সার্থক বলতেই পারি, কেননা গল্পের প্রথম থেকেই গল্পটি আবর্তিত হয়েছে এই আলোবাবুকে কেন্দ্র করে, তার জীবন, তার মানসিক গঠন এবং শেষ পর্যন্ত আলোবাবুর হেরে যাওয়া, হ্যাঁ, তার আশ্রয়হীন হয়ে সমাজচ্যুত হওয়া, পাগলা গারদে আশ্রয় পাওয়া, তার জীবনের পরিণতিও এই গল্পে আমরা দেখতে পেয়েছি। কাজেই আলোবাবু গল্পের নামটি সর্বাংশেই সার্থক। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই।